প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান রুবেল। আপনাদের বিষয়টা হলো বাংলাদেশের বর্তমান। আমরা সবাই জানি বাংলাদেশের মূল সমস্যা যেটা, সেটা হলো বেকারত্ব। আমার যদি একটা কর্ম থাকে, আমি কোনো রাজনৈতিক দলের পিছনে দৌড়ানো আমার পক্ষে সম্ভব হবে না। আমার যদি একটা কর্ম থাকে, আমি আমার পরিবারের সদস্য যারা আছে, সকলের চোখে আমি নয়নের মণি হিসাবে থাকব। কিন্তু যখন আমি বেকার হয়ে পড়ব, আমাকে বেকারত্ব গ্রাস করবে, দেশে কোনো চাকরি থাকবে না, তখন আমি সমাজের বোঝা হয়ে থাকব, সমাজের মানুষের চোখে বোঝা হয়ে থাকব। বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়ে আমি রাজনৈতিক দলের আশ্রয় এবং প্রশ্রয়ে গিয়া বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হব। এটা স্বাভাবিক। আমরা স্বাধীনতার ৫৪ বছরে আমাদের এই রাজনৈতিক মহামারীটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা সবাই জানি সারা বিশ্বে সারা বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার 1% আমাদের ভিতরে নেই। সারা বিশ্ব বলে যে তুমি কোনো কিছু করে দেখাও। যেখানে বিশ্বে বিভিন্ন দেশে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা চালু, কিভাবে বড় বড় সেতু তৈরি করা যায়, কিভাবে বড় বড় বিমান তৈরি করা যায়, শক্তিশালী বিমান তৈরি করা যায়, শক্তিশালী অস্ত্র তৈরি করা যায়, শক্তিশালী মেধাবী লোক তৈরি করা যায়। কিন্তু সেখানে আমরা পড়ে আছি আমরা এই দেশের মানুষ পড়ে আছি বিশৃঙ্খলার ভিতরে। আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে মোটিভেশন করে, তাদের দলভুক্ত করে। এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা হলো সম্পূর্ণ অহৈতুক শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থাতে একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে, সে বলতে পারবে না তার যোগ্যতা কী। সে বলতে পারবে না সে কী শিক্ষা অর্জন করেছে। প্রিয় বন্ধুরা, আমি মাঝে মাঝে খুব নিজেকে অনেক ছোটো মনে হয় যে এই দেশে কী শিক্ষা ব্যবস্থা, কী শিক্ষা অর্জন করলাম। 2001 থেকে 2005 সাল পর্যন্ত আমি 2001 ক্লাস 6-এ ভর্তি হয়েছি। তার আগের কথা আমার স্মরণ নেই। 2001 1 থেকে 5 সাল পর্যন্ত আমাকে পাঠ্যপুস্তকে পড়ানো হয়েছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এরপরে 2008-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি অবাক হয়ে গেছি। আমি বলতে চাই, এদেশের যারা রাজনৈতিক দল আছে, যারা দেশ পরিচালনা করে, যারা এদেশের বিজ্ঞ লোক, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমার মা ছোটোবেলায় যদি আমাকে বলে যে এটা তোর বাবা, বড় হওয়ার পর বা কিছুদিন পর যদি আমার মায়ে বলে যে তোর বাবা এটা না, তোর বাবা এটা, তাহলে তো আমি আমার মার প্রতি আমার প্রশ্ন আসবে। তাহলে আপনারা রাজনৈতিক দল যারা এদেশটাকে পরিচালনা করেন, এদেশটাকে সামনের দিকে এগিয়ে নেবেন, তারা যদি একটা জায়গায় এক মতে আপনারা যদি একমত পোষণ করতে না পারেন, একটা দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে যদি আপনারা একমতে পোষণ হতে না পারেন, এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাবে। আমি এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি। আমাকে পড়ানো হয় ৬০ গম্বুজ মসজিদের কয়টা গম্বুজ সংখ্যা, পদ্মা সেতু কত কিলোমিটার দূরত্ব, পদ্মা সেতুতে কয়টা পিলার আছে। আমি ভাই ইতিহাস জানবো, আমি দেশের সম্পদ বা দেশের যে বিষয়, দেশের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেটা সম্পর্কে আমি জানবো, অসুবিধা নাই। কিন্তু ভাই আমাকে এটা
বাধ্যতামূলক এটাই জানতে হবে, আমাকে এটাই পড়তে হবে। বিশ্ব যেখানে চলতেছে প্রযুক্তিগতর উপরে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে, আমি একটা চাকরির জন্য গেলে আমাকে বলে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কি পারো? আমি শুধু এটুকু বলতে পারি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, এর বাইরে আমি কিছু বলতে পারি না। আমার বাবা যদি আমাকে বলে যে তুমি আমার সাথে কৃষিকাজ করো, আমি তো সেটা করতে পারব না। আমি কৃষি শিক্ষায় প্লাস পেয়েছি, কিন্তু আমি বলতে পারব না বড়দান কোন মাসে আসে। এটা কি শিক্ষা ব্যবস্থা? আমার মতে এদেশের সকল শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষা চালু করতে হবে, যেন প্রত্যেকটা ছেলে সে যতটুকু লেখাপড়া করুক, যতটুকু তার জ্ঞান অর্জন করুক, সে তার ওই দক্ষতা দিয়ে যেন কিছু করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, নিজের জন্য কিছু করতে পারে, পরিবারের জন্য কিছু করতে পারে। আর এদেশের ভুল যে ইতিহাস, এই ভুল ইতিহাসকে পরিবর্তন করে একটি সঠিক শুদ্ধ একটি ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক। এদেশের যেই সোনার ছেলেরা আছে, আমরা এই দেশের যে সাধারণ মানুষ আছি, আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে গুমরা করে দিচ্ছে, আমরা গুমরা হয়ে যাচ্ছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি কোথাও বলতে পারি না আমি কি শিক্ষা অর্জন করছি। আমার বাবা যদি আমাকে বলে যে তুমি এক ঘন্টা জমিতে ফসল ফলাবা, আমি 1 ঘন্টা জমিতে ফসল ফলাবো, আমি পারবো না। আমার এই শিক্ষার কী দাম, কী মূল্য? বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেকে আমাকে বলবেন যে কেন বাংলাদেশে তো প্রযুক্তিগত শিক্ষা চালু আছে, পলিটেকনিক চালু আছে, পলিটেকনিক আছে, আপনি মরা মানুষের কাহিনী না পড়ে পলিটেকনিকে ভর্তি হন। ভাই, সেখানেও একই অবস্থা। একটা পলিটেকনিকের 4 বছরের ডিপ্লোমা করে একটা ছেলেকে যদি আপনি একটা বাইসাইকেল খুলে দেন, সে ওটাকে আবার লাগাতে পারবে না। এটা হলো শিক্ষা ব্যবস্থা। এদেশে কোন পলিটেকনিকের ছেলে, এদেশে কোন ইনস্টিটিউটের ছেলে যে ভালো একটা কোনো কিছু উদ্ভাবন করছে? যারা করছে তাদেরকে মূল্য দিচ্ছে না। কত পার্সেন্ট ফলাফল করছে? এই কিছুদিন আগে দেখলাম একটা ছেলে, সে হেলিকপ্টার বানাইছে, তাকে কি মূল্য দিচ্ছে? বাংলাদেশের কিছু উপরস্থ লোক আসিয়া তাকে বলছে যে তাকে বিমানের পাইলট বানানো হোক। ভাই, তাকে কি বিমানের পাইলট বানানোর জন্য সে যে পরিশ্রমটা করছে তার এই মেধাটাকে আপনি কাজে লাগান, তাকে বিমানের পাইলট বানানোতে সে ওখানে সীমাবদ্ধ থাকবে। তার মধ্যে এরকম যারা আছে তাদেরকে দিয়ে তাদের মাধ্যমে দেশটাকে ভালোভাবে প্রযুক্তিগত উন্নয়নে ধাবিত করুন। এরকম অনেক প্রতিভাবান ছেলে আছে। আমার মাঝে মাঝে বাংলা সিনেমার একটা গল্প মনে পড়ে যায়। অভিনেতা নাসির, উনি একটা এলাকার সম্ভ্রান্ত লোক, জমিদার, তার ছেলে নায়ক রিয়াজ বিদেশে লেখাপড়া করে, সে বিদেশ থেকে আসছে, এসে এলাকায় ঘুরতে বের হয়েছে। তখন দেখে যে এলাকার মানুষ খুব অসহায়, গরিব, অশিক্ষিত। তখন তার বাবাকে বলল, বাবা আমি আর বিদেশে যাব না, আমি বাংলাদেশে এই এই এলাকায় মানুষ আমাদেরকে ফুবুর মতো জানে, আমি তাদেরকে শিক্ষিত করবে, এই জায়গায় স্কুল করব, কলেজ করব, শিক্ষা প্রতিষ্ঠান করব। তখন তার বাবা বলছে যে তোর মাথা থেকে এগুলো ঝাড়া পালাইয়া দে, তুই যদি এদেরকে শিক্ষিত করস, এরা যদি নিজের পায়ে নিজে দাঁড়া, তাহলে তোকে আমাকে এরা প্রভু ডাকবে না। তাই তো হলো এদেশের যে কোনো রাজনৈতিক দলে আসে, কেউ ধর্ম নিয়ে এদেশের মানুষকে মোটিভেশন করে, কেউ স্বাধীনতা নিয়ে দেশের মানুষকে মোটিভেশন করে, কেউ গণতন্ত্র নিয়ে দেশের মানুষকে মোটিভেশন করে। তারা ক্ষমতায় গিয়ে এদেশে এই করবে সেই করবে। ভাই, এদেশে 5 কোটির উপর শিক্ষিত বেকার আছে, তাদের ভিতরে আমিও একজন। তাদের কষ্টটা আমি বুঝি। এদেশের রাজনীতির দলগুলো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।
আমাদেরকে পরিবর্তন হতে হবে, প্রযুক্তিগত শিক্ষার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আমাদের মেট্রো রেল প্রয়োজন নাই, আমাদের পাতাল রেল প্রয়োজন নাই, পাতাল সেতু আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আছে প্রত্যেকটা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা। তাহলে আমাদের এগুলো অটোমেটিকলি চলে আসবে। আমাদের প্রত্যেকটা ছেলেকে প্রযুক্তিগত শিক্ষায় উন্নীত করতে হবে, তাহলে এদেশে সব কিছু আসবে। আমাদের পাতাল রেল আসবে, আমাদের উড়াল সেতু আসবে, আমাদের ভারী বিমান আসবে, আমরা বহির্বিশ্বের সাথে সমঞ্চ নিয়ে আমরা চলতে পারবো। আজকে আমরা কোথায় আছি? আমাদের ছেলেগুলোকে রাজনীতিতে লাগাই দেয়া, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা লুটতেছে। আমিও কিছুদিন আগে একটা রাজনৈতিক দলের সাথে ছিলাম। গত 10 বছর আগে আমি ছেড়ে দিয়েছি সব। এই যে মিথ্যা প্রলোভন, এদেশের মানুষগুলোকে, এদেশের সাধারণ মানুষগুলোকে এভাবে মিথ্যা আশ্বাস দিয়ে দেশটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সেদিন একটা ছেলেকে প্রশ্ন করলাম, তুমি কমার্সে পড়ো? বললো যে হ্যাঁ। বললাম যে ঠিক আছে, তাহলে একটা অঙ্ক করো। একজনে 2,000 টাকা দিছে, একজনে 4,000 টাকা দিছে, একজনে 2,500 টাকা দিছে, একজনে 5,000 টাকা দিছে। তারা এই টাকাটা ইনভেস্ট করে 1,500 টাকা লাভ করছে। এই লাভের অংশে কে কত পাবে সে অঙ্কটা করতে পারলো না। এটা কি শিক্ষা ব্যবস্থা? বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা থেকে খুব হতাশ হই। এখন প্রযুক্তিগত যুগ, মিডিয়ার যুগ। আমরা ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে, টুইটার খুললে, ইউটিউব খুললে দেখি সারা বিশ্ব কীভাবে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি? বিদেশিদের প্রযুক্তি আমরা কিনে এনে এগুলোর অপপ্রয়োগ করতেছি। আমাদের লজ্জা থাকা উচিত। আমরা যারা ধর্ম নিয়ে মানুষকে মোটিভেশন করতে চাই, তাদেরকেও আমরা বলতে চাই, তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। ধর্ম আপনাকে শুধু সব কিছু ডালে চালে খিচুড়ি মিক্স করে মানুষকে খাওয়ানোর জন্য না। প্রত্যেকটা মানুষ যে যে ধর্ম পালন করে ওই ধর্মের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে, সম্মান আছে। আমরা দেখতেছি একজন মুসলিমকেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ধর্মের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছে, বেইজ্জত করা হচ্ছে। ধর্ম কি প্রযুক্তির ব্যবহার কি ধর্মে নিষিদ্ধ করা হয়েছে? আপনার দেশে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা কি ধর্ম নিষিদ্ধ করা হয়েছে? আল্লাহ বলছে, আমি তোমাকে পৃথিবীতে সব কিছু দিয়ে দিছি, এখান থেকে তুমি সৃষ্টি করো। হায়াত, মৌত, রিজিক সব 3টা আল্লাহ হাতে রেখে দিছে, আর বাকি সব মানুষের হাতে দিয়ে দিছে। কোরআনে এমন কিছু নাই যা আল্লাহ দেয় নাই। কোরআন হলো পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞান। আমরা মুসলিমরা কি করি? আমাদের কি কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কোরআনের প্রতি আমাদের সম্মান আছে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই কোরআনকে আমরা সঠিক কাজে প্রয়োগ করছি? সঠিক কাজে প্রয়োগ করি? আজকে অমুসলিমরা পৃথিবীকে গ্রাস করে ফেলছে আমাদের অজ্ঞতার কারণে। সারা বিশ্বে আজকে মুসলমানরা নিষ্পেষিত আমাদের অজ্ঞতার কারণে। আমরা এখনও ধর্ম ব্যবসা নিয়ে পড়ে আছি, আর তারা আমাদের কোরআন রিসার্চ করে পৃথিবীতে সারা বিশ্বে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। কোরআন রিসার্চ করে বিভিন্ন জিনিস উদ্ভাবন করে, প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতেছে।
আমরা আল্লাহর প্রতি বিশ্বাসটা তো ছেড়ে দিছি। প্রিয় বন্ধুরা, আমার কথা যদি কারোর মনে যদি কষ্ট পেয়ে থাকেন, আমার কথাগুলো যদি কাউকে দুঃখ দিয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এ বলে আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের মাঝে শেষ করলাম। আসসালামু আলাইকুম।